আজকে যেটি আমরা পড়বো সেটি হলো তোমাদের নতুন যে অধ্যায় রয়েছে তারপরে 3 অধ্যায়ের পরে যে 4 অধ্যায় রয়েছে, সেই 4 অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো তোমাদের প্রথমেই আমি বলে রাখি, এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কেননা এই অধ্যায় থেকে প্রতি বছরে কিন্তু প্রশ্ন হয়। বিগত বছর যদি আমি দেখি, কোনো বছর এই অধ্যায় থেকে 4-এর 2টো প্রশ্ন এসছে, তার সঙ্গে 8-এর একটি প্রশ্ন কিন্তু এসছে। কিন্তু এর যে আগের অধ্যায়টি ছিল 3য় অধ্যায়, সেই 3য় অধ্যায় যদি আমি বিগত প্রশ্নগুলি দেখি মাধ্যমিকের, তো সেখানে দেখব বেশিরভাগ বছরই কিন্তু সেই অধ্যায় থেকে কোনো রকম 4-এর প্রশ্নও আসেনি, আবার 8-এরও প্রশ্ন কিন্তু আসেনি। সেই জন্য তোমাদের আমি বলছি, এই যে 4 অধ্যায়টি রয়েছে এই 4 অধ্যায়টি খুব ভালো করে আমাদের পড়তে হবে, যাতে এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে সেই সব প্রশ্নগুলি আমরা কিন্তু যাতে উত্তর করে আসতে পারি। তো এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটির 3টি পার্ট রয়েছে। একটি হলো 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহের চরিত্র প্রকৃতি সেটি রয়েছে, অর্থাৎ পলাশির যুদ্ধে পলাশির যুদ্ধের 100 বছর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের বিভিন্ন জায়গায় তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। তার সঙ্গে তাদের সাম্রাজ্য রক্ষার জন্যে ভারতের বিভিন্ন জায়গায় তাদের সেনা ছাউনি বা সেনাবাহিনী গঠন করেছিল, এবং সেই সেনাবাহিনীতে ভারতীয় বিভিন্ন লোকজন কিন্তু অংশগ্রহণ করত। কিন্তু বিভিন্ন অর্থনৈতিক হোক, রাজনৈতিক বা সামাজিক কারণবশত কিন্তু একসময় কী হয়, এই সমস্ত সেনাবাহিনীর যে বিভিন্ন সৈন্যরা রয়েছে সেই সমস্ত সৈন্যরা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ বা বিদ্রোহ শুরু করেছিল। এই যে বিদ্রোহটা শুরু করেছিল সেই বিদ্রোহটি কিন্তু 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নামে পরিচিত ছিল। মূলত এই বিদ্রোহ হওয়ার পেছনে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর রয়েছে, সেই ব্যারাকপুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সেনা ছাউনি ছিল, সেই সেনা ছাউনির সৈন্যরা কিন্তু প্রথম এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। প্রধানত প্রধানত একটি কারণকে ভিত্তি করে, কারণ তখন তাদের যে রাইফেল ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ যে সৈন্য ছিল তাদের হাতে যে রাইফেলটি ছিল, সেই রাইফেলে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন ছিল। যে রাইফেল সেখানে অর্থাৎ এই যে টোটার রয়েছে, যে টোটাটা হলো গরু আর শুকুরের চর্বি মিশ্রিত একটি জিনিস, যেটি মুখে বা দাঁত দিয়ে কেটে সেই রাইফেলের মধ্যে কিন্তু ভরতে হতো। এবার যেহেতু সেই টোটাটি মুখ দিয়ে বা দাঁত দিয়ে কেটে রাইফেলের মধ্যে ভরতে হতো, সেহেতু ভারতীয় যে সমস্ত হিন্দু বা মুসলিম সৈন্য রয়েছে তারা কী করেছিল, তাদের ধর্মনাশের ভয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেছিল। অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে ব্রিটিশদের অকথ্য অত্যাচার, সেটা সামাজিক দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, রাজনৈতিক দিক থেকে হোক, সেগুলো সহ্য করে গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেনাবাহিনীর যে সৈন্যরা ছিল তাদের এনফিল্ড রাইফেলের টোটার প্রচলনের জন্য কিন্তু তারা শেষমাত্র বিদ্রোহের পথ বেছে নেয়, যেটি খুবই তোমাদের এবার ইম্পর্ট্যান্ট। আরেকটি পার্ট রয়েছে সভা সমিতির যুগ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ রয়েছে। এই সভা সমিতির যুগে ভারতীয়দের মধ্যে যাতে জাতীয়তাবোধের বিকাশ শুরু হয়, অর্থাৎ ভারতে যে সমস্ত জনসাধারণ রয়েছে তারা যাতে নিজের দেশের যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতার অধিকার অর্জন করতে পারে, সেই জন্য ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটানো। অর্থাৎ জাতীয়তাবোধ মানে নিজস্বতা, অর্থাৎ আমার জিনিস আমি ভোগ করব, বাইরের জিনিস এসে এখানে কেন দখল করবে। ঠিক তেমনই ভারতবর্ষে যে সমস্ত লোকজন ছিল, সেই ভারতের শাসন ব্যবস্থা, ভারতের অর্থ সম্পত্তি যা কিছু রয়েছে সেগুলো ভারতের যে সমস্ত লোকজন রয়েছে তারাই ব্যবহার করবে। কেন বাইরের দেশের লোক এসে আমাদের ভারতের জিনিসপত্র ব্যবহার করবে। এই যে বোধ, এই বোধটাই কিন্তু জাতীয়তাবোধের বিকাশ ঘটানো। সেই জন্য জাতীয়তাবোধের বিকাশ ঘটানোর জন্য কিন্তু বেশ কিছু রাজনৈতিক আন্দোলন কিন্তু গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। তো এই যে রাজনৈতিক বিভিন্ন যে আন্দোলন গড়ে তোলার আহ্বান তুলেছিলেন, তার মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু আমাদের ভারতে গড়ে উঠেছিল। তার মধ্যে যেগুলো রয়েছে তোমাদের পড়তে হবে: বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা,
আর হিন্দু মেলা। এই চারটে কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তো আশা করি এই চারটে থেকে হয়তো 2020 সালের যে মাধ্যমিক পরীক্ষা হলো সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিলো, সেহেতু তোমরা একটু চেক করে নেবে। যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে আমাকে একটু নক করে দেবে, তাহলে এই পার্টটা আমরা খুব ভালো মতো পড়বো না। তো বাকি যে দুটো পার্ট রয়েছে সেই দুটো পার্ট আমরা খুব ভালো করে পড়বো। আরেকটি রয়েছে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ। অর্থাৎ বিভিন্ন সাহিত্যিক বলো, বিভিন্ন কবি বলো, তারপর বিভিন্ন গুরু বলো, যারা কী করেছে, তারা বিভিন্ন ধরনের যে উপন্যাস লেখা বা নাটক লেখা, গল্প লেখা বা অনেক চিত্রকার রয়েছে যারা চিত্র এঁকে সমাজের মধ্যে বা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সজাগ বা বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, সেই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু রয়েছে। অর্থাৎ অনেকে লিখে কী করেছে, মানুষের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছে, আবার বিভিন্ন ছবি এঁকেও কিন্তু অনেকে মানুষের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটাতে চেয়েছিল। তো তার মধ্যে দেখো বেশ কয়েকটা আনন্দমঠ, বর্তমান ভারত আর গোরা, এগুলো কিন্তু সব উপন্যাস ছিল। আর ভারত মাতা একটি চিত্র ছিল। এই চিত্রের মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে জনসাধারণের মধ্যে বিভিন্ন ধরনের জাতীয়তাবোধের যে বিকাশ, সেটি কিন্তু প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তো এই তিনটি পার্ট তোমাদের চতুর্থ অধ্যায়ে রয়েছে। একটা বিদ্রোহ রয়েছে, সভা সমিতির যুগ রয়েছে, আর হলো জাতীয়তাবোধের বিকাশ রয়েছে, যেটা লেখায় ও রেখার মাধ্যমে রয়েছে। তো এই তিনটে পার্টি তোমাদের আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে দেখা যাক আজকে কতগুলো হয়। তো দেখো, প্রথম যে পার্টটি রয়েছে 57 খ্রিস্টাব্দে বিদ্রোহ। এই বিদ্রোহের যে কারণটি রয়েছে সেই কারণটি কিন্তু আমাদের নেই, শুধু রয়েছে চরিত্র বা প্রকৃতি। চরিত্র বা প্রকৃতি বলতে আমরা কী বুঝবো? যখন বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহটা কী করেছিল, বিভিন্ন রূপ ধারণ করেছিল। অনেকে এই যে রূপ যে ধারণ করেছিল, এই রূপগুলো ধারণ করার ওপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিকরা একে বিভিন্ন নাম দিয়েছেন। অনেকে মনে করেন এটা শুধু সেনাবাহিনীর সৈন্যরা অংশগ্রহণ করেছিল, সেহেতু এটি একটি সিপাহী বিদ্রোহ। অনেকে মনে করেন এই যে বিদ্রোহ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে, এখানে তো শুধু সেনাবাহিনীরা যোগদান করেনি, সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে ভারতের যে বিভিন্ন কৃষক শ্রেণীর রয়েছে, দরিদ্র শ্রেণী বা নিম্ন শ্রেণীর লোকজন রয়েছে, তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল। সেই জন্য অনেকে একে আবার কৃষক বিদ্রোহ বলেছেন। আবার আবার দেশের সকল স্তরের মানুষই এই বিদ্রোহে অংশগ্রহণ করায় অনেকে একে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তো এরকম অনেকে অনেক নাম কিন্তু দিয়েছেন। তো সেগুলোই আমরা খুব ভালো মতো আজকে করব। তো দেখা যাক আজকের যে প্রথম কোশ্চেন রয়েছে সেটি, চলো যাওয়া যাক কী রয়েছে প্রথম কোশ্চেন। যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি লিখো আজকের এই 4 অধ্যায়ের। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? দেখো, প্রত্যক্ষ কারণ বলতে কী বোঝায়? ধরো তুমি বাড়িতে দীর্ঘদিন ধরে তোমার বাবার কাছে বা মার কাছে একটা জিনিস চেয়ে আসতে, সেটা পেলে না। আবার কয়েকদিন পর তুমি আবার আরেকটা জিনিস চাইলে, সেটাও পেলে না। তারপর আবার আরেকটি জিনিস তুমি চাইলে, সেটাও পেলে না। তো এরকম ক্রমাগত দীর্ঘদিন ধরে এক জিনিস চাইতে চাইতে তুমি সেগুলো জিনিস পেলে না। এবার লাস্টে কোনো কারণে একদিন তোমার সাথে তোমার বাবার হোক মার হোক যখন ঝগড়া শুরু হয়ে গেল, তখন তুমি কী করলে? এই যে এতগুলো জিনিস তুমি চেয়েছিলে, সেই জিনিসগুলো যে পাওনি, তার যে রাগটা হয়েছিল, তুমি কিন্তু সেদিন টোটাল ক্ষোভটা কিন্তু তুমি মায়ের ওপর বা বাবার ওপর কিন্তু ফেলে এলে। তাহলে এই যে কারণটি, অর্থাৎ যে কারণের জন্য ঝগড়াটা লাগলো, সেটি কিন্তু প্রত্যক্ষ কারণ হিসাবে পরিচিত। অর্থাৎ আমরা যেখানে যদি মহাবিদ্রোহটি ধরি, এই বিদ্রোহ হওয়ার পেছনে শুধু তো ওই কারণটি ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে ভারতে শাসন করতে শুরু করেছে, তখন থেকে কী করেছে? দেশের মানুষের ওপর বিভিন্ন অকথ্য অত্যাচার করেছে। সেটি সামাজিক হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, বা শোষণের দিক থেকেই হোক।
কিন্তু মানুষ কিন্তু কোনো রকম বিদ্রোহ কিন্তু করেনি। কিন্তু যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তার সেনাবাহিনীদের রাইফেলের টোটা ব্যবহার করতে বলল, এবং যে টোটাটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি ছিল, সেই জন্য ভারতীয় যে সমস্ত সৈন্যরা ছিল তারা তাদের ধর্মনাশের ভয়ে সেই টোটা কিন্তু ব্যবহার করতে অস্বীকার করলো। কারণ টোটাটি যখন রাইফেলে ভরতে যাবে তখন কিন্তু তাদের সেই টোটাটি দাঁত দিয়ে কেটে রাইফেলে ভরতে হবে, আর সেই টোটাটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি, সেহেতু কী হবে, যদি হিন্দুরা সেটি দাঁত দিয়ে কাটে তাহলে শূকরের সংস্পর্শে আসলো, গরুর সংস্পর্শে আসলো। আবার যদি মুসলিমরা সেটি দাঁত দিয়ে কাটে তাহলে সেটি গরুর তারা শূকরের সংস্পর্শে আসলো। কিন্তু আমাদের এই যে দুটি ধর্ম রয়েছে, হিন্দু আর মুসলিম, তাদের মধ্যে তো এই দুটি নিষিদ্ধ রয়েছে। সেই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সৈন্যরা কী করলো, ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করলো যে আমরা এই টোটা ব্যবহার করব না। এবার তাদের সঙ্গে আমাদের ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর মানুষজন একত্রিত হয়ে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করলো। এবার যখন বিদ্রোহ শুরু করলো তখন কিন্তু সেটা একটি বিশাল ভয়ঙ্কর আকার ধারণ করলো। তো এখানে যে বিদ্রোহটা হয়েছিল সেনাবাহিনীরা করেছিল, কিন্তু সেনাবাহিনীর সাথে তো ভারতের বিভিন্ন শ্রেণীর মানুষ তারাও অংশগ্রহণ করেছিল। তাদের তো এখানে আর ওই টোটা ব্যবহারের কোনো নিয়ম ছিল না যে তোমাদের টোটা ব্যবহার করতে হবে সবাইকে, বা বাধ্য কাউকে করেনি। তারা কেন বিদ্রোহ করলো? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘদিন ধরে তাদের ওপর কিন্তু অকথ্য অত্যাচার চালিয়ে গেছে, সেটা সামাজিক দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, বা রাজনৈতিক দিক থেকেই হোক। সেই জন্যই কিন্তু তারা ভারতের যে সমস্ত সৈন্য রয়েছে তাদের সঙ্গে একত্রিত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেছিল। তো এখানে যে প্রশ্নটা রয়েছে সেটি হলো মহাবিদ্রোহের প্রত্যহ কারণটি কী ছিল। তো শুধু এখানে প্রত্যহ কারণটি চেয়েছে, আমাদের এখানে তো আর মহাবিদ্রোহের ঘটার পেছনে সামাজিক কারণ চাইনি, রাজনৈতিক কারণও চাইনি, অর্থনৈতিক কারণও কিন্তু আমাদের এখানে চাইনি, চেয়েছে কি শুধু মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। তো দেখো, চলো লিখি উত্তরটি। উত্তর লেখো। 1857 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের ব্যবহারকে কেন্দ্র করে সিপাহীরা বিদ্রোহ শুরু করে। এই রাইফেলের ব্যবহারই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ সৃষ্টি করে। বাদিকে 1 নম্বর পয়েন্ট লিখো। এনফিল্ড রাইফেলে কার্তুজের ব্যবহার। এনফিল্ড রাইফেলে কার্তুজের ব্যবহার কোলন্দ লিখো। এনফিল্ড রাইফেলে ব্যবহৃত কার্তুজ বা
টোটার খোলসটি বা টোটার খোলসটি খোলসটি দাঁত দিয়ে কেটে রাইফেলে ভরতে হয় বলে বিদ্রোহের সূচনা হয়। পরের পয়েন্ট, ধর্মচ্যুতির আশঙ্কা। প্রবন্ধ লিখো। রাইফেলে ব্যবহৃত টোটার খোলসটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি হওয়ায় হিন্দু ও মুসলিম সিপাহীরা ধর্মচ্যুত হওয়ার ভয়ে এই টোটা ব্যবহার করতে অসম্মত হয়। স্বরীয় দন্তাস্ব ময় ত, মানে রাজি হয় না, অসম্মত হয়। পরের পয়েন্ট, সেনাবাহিনীর ওপর প্রবল চাপ। প্রবন্ধ লিখো। ব্রিটিশ কর্তৃপক্ষ এনফিল্ড রাইফেল ব্যবহারের জন্য ভারতীয় সেনাদের ওপর চাপ সৃষ্টি করলে সেনারা বিদ্রোহী হয়ে ওঠে। পরের পয়েন্ট, বিতর্ক। প্রবন্ধ লিখো। ঐতিহাসিক শিবল দন্তাস্বয় রস্যি শিবল ব আর ল বল শিবল এনফিল্ড রাইফেলের কার্তুজের ঘটনাকে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলে মনে করেন না। তিনি যুক্তি হিসাবে দেখিয়েছেন
দেখিয়েছেন যে বিদ্রোহী সিপাহীরা এই কার্তুজ ইংরেজদের বিরুদ্ধে যথেষ্টভাবে ব্যবহার করেন। দাড়ি শেষ। পরে প্রশ্ন লিখো আজকের। 1857 খ্রিস্টাব্দের 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। অথবা দিয়ে আরেকটি কোশ্চেন লিখে নাও। মহাবিদ্রোহের বা সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নির্ণয় করো। উত্তর লিখো। আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নির্ণয় ভারতের ইতিহাসের এক অতি জটিল ও বিতর্কিত বিষয়। দাঁড়ি কেউ কেউ একে সিপাহী বিদ্রোহ সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, অনেকে একে জাতীয় বিদ্রোহ বলেছেন। প্রথম স্বাধীনতার প্রথম যুদ্ধ সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ও সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে এটি কৃষক বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। বাদিকে পয়েন্ট করো। সিপাহী বিদ্রোহ, বাদিকে পয়েন্ট করো। সিপাহী বিদ্রোহ, কলন্দে লিখো।
মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করে মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করে অনেকে মনে করেন যে এটি ছিল ভারতীয় সিপাহীদের বিদ্রোহ। দাঁড়ি ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত হরিশ চন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ এই মতবাদের সমর্থক ছিলেন। তারা সিপাহী বিদ্রোহ বলার পেছনে যে যুক্তি দেখিয়েছিলেন সেগুলি হলো একটু আইপেন দিয়ে বাদিকে প্রথমত এতে গণ আন্দোলনের কোনো উপাদান ছিল না। দ্বিতীয়ত কোনো রাজনৈতিক সংগঠন এই বিদ্রোহ সমর্থন করেনি। 3 নম্বর বা তৃতীয়ত শিক্ষিত সম্প্রদায় এর বিরোধিতা করে। তৃতীয়ত শিক্ষিত সম্প্রদায় এর বিরোধিতা করে। চতুর্থত দেশের বেশিরভাগ অঞ্চলে এর কোনো প্রভাব পড়েনি। সেই কারণে তারা একে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। পরের পয়েন্ট 2 নম্বর পয়েন্ট, জাতীয় বিদ্রোহ। কলন্দ লিখো।
সমকালীন বিভিন্ন, সমকালীন বহু, সমকালীন বহু, ইংরেজ ঐতিহাসিক, ইংরেজ ঐতিহাসিক, যেমন ডাফ, ডয়াকার ফ ডাফ, কমা চার্লস বল, জয়াকার লরেব দন্তস্ব চার্লস বল, ব আর ল বল, কমা হোমস, ফয়কার ম দন্তস্ব হোমস, প্রমুখ, কমা ভারতীয় চিন্তাশীল ব্যক্তিত্ব, ভারতীয় চিন্তাশীল ব্যক্তিত্ব, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তারা জাতীয় বিদ্রোহ বলার পেছনে, জাতীয় বিদ্রোহ বলার পেছনে যে সমস্ত যুক্তি দেখিয়েছেন সেগুলি হলো, যে সমস্ত যুক্তি দেখিয়েছেন সেগুলি হলো একটু হাইফেন দিয়ে বাদিকে প্রথমত, একটু হাইফেন দিয়ে বাদিকে প্রথমত 1857 সালের বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ সিপাহীরা শুরু করলেও, সিপাহীরা শুরু করলেও অচিরেই বিভিন্ন স্থানের, অচিরেই বিভিন্ন স্থানের, কমা বিভিন্ন সম্প্রদায়ের অসামরিক মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের অসামরিক মানুষ সিপাহীদের সঙ্গে সংযোগ ছাড়াই, সিপাহীদের সঙ্গে সংযোগ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। দন্তস্বয় ব ত বিসর্গ, দন্তস্বয় ফয় রস্যু তয় রেপ, স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। দ্বিতীয়ত, বিদ্রোহীরা শেষ মোগল সম্রাট, বিদ্রোহীরা শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট, দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট ঘোষণা করে তার নেতৃত্বে, ঘোষণা করে তার নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তৃতীয়ত, দিল্লি, অযোধ্যা,
লখনউ, কানপুর, দিল্লি, অযোধ্যা, লখনউ, কানপুর, বিহার সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। দাড়ি শেষ। পরের পয়েন্ট 3 নম্বর। পয়েন্ট, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। কলন্দ লিখো। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। দাঁড়ি। অধ্যাপক সুশোভন সরকার, দন্তাস্বয় রস্যু তালিবসায় উকার ভ আর দন্তান্না, সুশোভন সরকার, হীরেন্দ্রনাথ মুখার্জি প্রমুখে একে স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন। দাঁড়ি। এক্ষেত্রে তাদের যুক্তিগুলি হলো: একটু হাইফেন দিয়ে বাঁদিকে প্রথমত, সমস্ত ভারতবাসী এতে অংশগ্রহণ করেনি। দ্বিতীয়ত, 1857 খ্রিস্টাব্দে তাদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয়নি। 1857 খ্রিস্টাব্দে তাদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয়নি। তৃতীয়ত, বিদ্রোহীদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না ইত্যাদি। পরের পয়েন্ট লিখো।
সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। উত্তর লিখো। সিপাহী বিদ্রোহের প্রকৃতি। সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে অপর যে মতটি ফুটে উঠে আসে তা হলো এই বিদ্রোহ ছিল সামন্ত শ্রেণীর বিদ্রোহ। ডক্টর রমেশচন্দ্র মজুমদার রজনী পাম দত্ত প্রমুখ সিপাহী বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে উল্লেখ করেন। এক্ষেত্রে তাদের যুক্তিগুলি হলো: একটু হাইফেন দিয়ে বাদিকে প্রথমত সিপাহী বিদ্রোহের নেতৃত্ব ছিল সামন্ত শ্রেণীর হাতে। দ্বিতীয়ত, সিপাহী বিদ্রোহের একটি প্রতিক্রিয়াশীল চরিত্র রয়েছে। তৃতীয়ত, সিপাহী বিদ্রোহ সফল হলে সামন্তরা পুরনো অর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পুনরায় চালু করে পশ্চাৎমুখী প্রতিবিপ্লব
পশ্চাৎ প তালি বসায় জয় আকার খণ্ডত্ব পশ্চাৎমুখী প্রতিবিপ্লব সৃষ্টি করতেন। দাঁড়ি শেষ। পরের পয়েন্ট গণবিদ্রোহ। কলন্দে লিখো। ইংরেজ ঐতিহাসিক নর্টন দন্তন্য টয়রেপ দন্তন্য নর্টন জন কে এবং ভারতীয় গবেষক রণজিৎ গুহ, গৌতম ভদ্র প্রমুখ এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলে অভিহিত করেন। দাঁড়ি। এক্ষেত্রে তাদের যুক্তিগুলি হলো তারা বলেন বাদিকে প্রথম উত্তর দিয়ে লিখবে, কিন্তু বাদিকে প্রথম উত্তর দিয়ে বা 1 নম্বর দিয়ে তারা বলেন এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, গোপনে সংবাদ প্রদান করে। তৃতীয়ত, সুদখোর ক্ষয়কার বয়সীন্দ্র সুদখোর মহাজন ও অত্যাচারী জমিদারদের আগুনে পুড়িয়ে এই বিদ্রোহকে গণ আন্দোলনের রূপ দেন। দাঁড়ি। পরের পয়েন্ট কৃষক বিদ্রোহ।
কলন্দে লিখো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে অনেকে কৃষক বিদ্রোহ বলেও অভিহিত করেছেন। কৃষক বিদ্রোহ বলেও অভিহিত করেছেন। দাঁড়ি সমকালীন অনেক ইংরেজ কর্মচারীও বলেছেন যে ব্রিটিশ সরকারের জমি সংক্রান্ত নীতি ব্রিটিশ সরকারের জমি সংক্রান্ত নীতি এই বিদ্রোহে ইন্ধন জুগিয়েছিল। দাঁড়ি তালমিস খালদুনের মতে তয়াকার ল মরসি বর্গীর জ তালগাছের ত তালমিজ খালদুনের ক্ষয়কার ল দয়রস্যু দন্তন্য একার বয়সিন্দ্র খালদুনের মতে কৃষকেরা এই বিদ্রোহে মরণপণ সংগ্রাম চালিয়েছিল। দাঁড়ি এই অবস্থায় জমিদাররা তাদের সংকীর্ণ স্বার্থে ইংরেজদের পক্ষ সমর্থন করে। দাঁড়ি পরের পয়েন্ট মুসলমান চক্রান্ত। মুসলমানদের চক্রান্ত কলন্দে লিখো। কোন কোন ঐতিহাসিক এই বিদ্রোহকে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের চক্রান্ত বলে উল্লেখ করেছেন। দাঁড়ি পাকিস্তানি ঐতিহাসিক আই.এইচ. কুরেশি কয়রস্যু বাইশিন্দ্রা একার তালি বসায় রশ্মি কুরেশি সৈয়দ দন্তাশয় ঐকার অন্তস্তর দ সৈয়দ মইনুল ম রস্যই দন্তন্নয় রস্যু ল মইনুল হক 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে মুসলিম চক্রান্ত বলে অভিহিত করেন। দাঁড়ি
এই বিদ্রোহে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের পুনঃপ্রতিষ্ঠা এবং অযোধ্যা ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বিদ্রোহীদের তৎপরতা লক্ষ্য করে এই আখ্যা দেওয়া হয়। দাড়ি শেষ। পরের পয়েন্ট করো মহাবিদ্রোহ। কলন্দে লিখো। ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ এই বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে একে মহাবিদ্রোহ নামে অভিহিত করেন। হরিশচন্দ্র মুখোপাধ্যায় একে মহান বিপ্লব বলে অভিহিত করেছেন। প্যারাতে লিখো বা উপসংহার পয়েন্ট করতে পারো। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সর্বভারতীয় জাতীয় চরিত্র লাভ করতে না পারলেও বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণে তা গণচরিত্র লাভ করে। দাড়ি শেষ। এটি কিন্তু তোমাদের এই অধ্যায়ের 8 নম্বরের একটি প্রশ্ন।
তো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এবার, সম্ভবত এবার আসেনি, সেহেতু তোমাদের খুবই আসার চান্স রয়েছে। যেহেতু 8 নম্বরে, সেই জন্যে কিন্তু 8টি পয়েন্ট দিতেই হবে। যদি 8-এ 8 পেতে চাও তাহলে 8টি পয়েন্ট দিতেই হবে, আর যদি 8টি পয়েন্ট না দাও তাহলে কিন্তু 8-এ 8 কখনোই আসবে না। তো বাড়িতে ভালো করে পড়বে এই প্রশ্নটি। যদি অসুবিধা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।